হ্যাঁ গো, এই এত ঝড় তুফানের মাঝে তোমার আজকে কামে যাওয়ার কোনো দরকার নাই। আমরা গরিব, আমাগর পেট চালাইতে হইব। ঝড় তুফান দেখলে আমাগর চলবো না বউ, চলবো না। ঠিক আছে, তাইলে তোমার আমি একা ছাড়ুম না, আমিও তোমার লগে যাবো। তোরা যা, আমি ঘরে আছি। এরপর রামু মাঠে গিয়ে মাটি কাটতে থাকে। সে কখন ছেলে ছেলে বউটা গেল, এখনো যে এলো না। এই কথা বলে বুড়ি তার ছেলেকে খুঁজতে বেরিয়ে যায়। কোথায় গেল ওরা? এই ঝড় তুফানের চোখেও তো দেখছি না। হঠাৎ বুড়ি দেখতে পায় মাঠের মাঝে ছেলে আর তার বউ পড়ে আছে। বজ্রের আঘাতে তাদের প্রাণ নাশ হয়েছে। এমন দৃশ্য দেখে বুড়ি অঝরে কাঁদতে কাঁদতে সেখানেই পড়ে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে। পরদিন সকালে গ্রামের এক রাখাল জঙ্গল থেকে তাদের 3 জনের লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। সর্বনাশ হয়ে গেল, এবার বাচ্চাগুলার কি হইব? এরপর থেকে বড় বোন সোনা ছোট বোন রূপার দেখাশোনা করতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় 12 বছর। সোনার বয়স এখন 20 বছর। সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে। ছোট বোন রূপার বয়স ছিল 15। সংসার নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। হ্যাঁ রে সোনা, আমার 2টা মুরগির ছানা দরকার ছিল। তা কত করে চলছে তোর ছানাগুলো এখন? এই তো দিদি, এক একটা ছানা 200 করে পড়বে, এক জোড়া নিলে 350। এ কি বলছিস রে? এত দাম হলে কেমন করে হবে? আমরা তোর পাড়া প্রতিবেশী, কিছু তো কম রাখ রে বোন আমার। এই ছানাগুলোর পিছনে অনেক খরচ পড়ে যায় দিদি, আর তোমরা তো জানোই এগুলো বিক্রি করি কোনো মতে বোনটাকে নিয়ে সংসার চালাচ্ছি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 300 করে দিব, আর কথা বাড়াস না। বিকালে আমার বাড়িতে দিয়ে আসিস, কেমন? আচ্ছা দিদি, পৌঁছে দিব তোমার বাড়িতে। একটু পর রূপা ঘুম থেকে উঠে। দিদি, ও সোনা দিদি, দিদি। অবশেষে মহারানীর ঘুম থেকে ওঠার সময় হলো। এত বেলা করে উঠলে হবে নাকি? হ্যাঁ? ওহো দিদি, তুমি তো জানো আমার একটু বেশি ঘুমাতে হয়, তারপরও শুধু কথা শোনাও। ও দিদি, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাবার কিছু রেঁধেছো নাকি? অবশ্যই খাবার দাবার সব রান্না করে রেখেছি, সেই কোন সকালে। এবার তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোকে ডিম ভেজে দিচ্ছি, কেমন? ওহো দিদি, আবারও সেই ডিম ভাজা? রোজ রোজ এই ডিম ভাজা ভাত খেতে খেতে মুখটা পানসে লাগে, একটু মাছ মাংসও তো খাওয়াতে পারো। তুই তো জানিস বোন, কত কষ্ট করে জমিদার বাড়িতে কাজ করে আর এই মুরগির ছানাপোনা আর ডিমগুলো বিক্রি করে কোনো মতে সংসারটা চালাই। মন খারাপ করিস না বোন আমার, হাত মুখ ধুয়ে বস, তোকে মজা করে ডিম ভেজে দিচ্ছি। দিদি, আমাকে কিছু নতুন কাপড় চোপড় কিনে দাও না। এসব পুরান কাপড় পরতে পরতে আর ভালো লাগে না, অনেক পুরান হয়ে গেছে এগুলো। সব কিছু জানার পরেও অবুঝের মতো একটার পর একটা আবদার কেন করিস তুই রূপা? আমার যদি সামর্থ্য থাকতো আমি তোকে রাজরানী করে রাখতাম, বুঝেছিস? কিছু খেতে চাইলে নিষেধ করো, পোশাক চাইলে নিষেধ করো, সব কিছুতেই না না। মা বাবা থাকলে এত কষ্ট আমায় কোনো দিন দিত না। ওরে আমার পুচকু, বোনের সাথে অভিমান করেছিস? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আজকে গিনিমার থেকে টাকার ব্যবস্থা করে তোর জন্য অনেক সুন্দর লাল শাড়ি নিয়ে আসবো। কি রে শোনা, কাজে এত দেরি করে আসিস যে? তা আজকে রান্নাবান্নার কি আয়োজন করছিস? এই তো গিনিমা, ছোট বোনটাকে সামলে আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আজ এই যে কিছু সবজি কাটছি, ভাবছিলাম নিরামিষ ঘন্ট করব, এই আর কি। কেন গিনিমা, কিছু বলবেন আপনি? আরে শোনা, আজ এইসব নিরামিষ রাঁধিস না, মাছ মাংস রান্না কর। আমার আদরের ছেলে দীর্ঘ 2 বছর পর কাজ শেষ করে তার বাড়ি ফিরছে রে, আজ আমি মহা খুশি সোনা। বাহ, এ তো দারুণ সুসংবাদ গিন্নিমা। ঠিক আছে, আমি মাছ মাংসই রেঁধে দিচ্ছি চটজলদি। গিন্নিমা, আমার মাইনে থেকে কিছু টাকা কি আজ দেওয়া যেত? আসলে বোনটা নানান বায়না ধরে তো, এই আর কি। যদি দিতেন খুব উপকার হতো। আরে আরে, অত আমতা আমতা কিসের? যত টাকা দরকার নিয়ে যাস, এখন রান্নাটা কর।
এভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর জমিদারের ছেলে নরেশ রায় বাড়ি ফিরে। অবশেষে তুই ব্যবসার কাজে সফল হয়ে বাড়ি ফিরেছিস। তোকে নিয়ে যে এই কয়দিন কত চিন্তায় ছিলাম রে বাবা, কি আর বলবো। তোমার মুখটি দেখে আমার এত শান্তি লাগছে মা, কথায় আছে না, মায়ের চেয়ে মধুর কিছুই নেই পৃথিবীতে। ঠিক আছে বাবা, পুজোও তো এখন শেষ, তুই ঘরে যা, তোর পছন্দের সব খাবার রেঁধেছি, খাবি চল। একটু পর সোনা জমিদারের ছেলের কক্ষে খাবার নিয়ে আসে। সোনাকে দেখে নরেশের ভীষণ পছন্দ হয়। তুমি কে? তোমায় এর আগে এখানে দেখিনি তো কোনোদিন, নতুন এসেছো? আগে আমি 1 বছর ধরে এ বাড়িতে কাজ করছি, তাই আপনি আমায় চিনতে পারছেন না। এই যে গিন্নিমা এই খাবারগুলো আপনাকে খেতে বলেছেন, খেয়ে নেবেন কেমন? আমি যাই। তা তোমার বাড়ি কোথায়, আর ঘরে কে কে আছেন তোমার? আপনাদের বাড়ি থেকে 2 বাড়ি পরে আমার ছোট্ট এক কুড়ে ঘরে আমি আমার ছোট্ট বোনটিকে নিয়ে থাকি। এই জগতে আমাদের আর কেউই নেই, মা বাবা ঠাম্মি সবাই আমাদের রেখেই ছোট থাকতে এরপর থেকে অনেক কষ্টে বোনটাকে নিয়ে বেঁচে আছি। তুমি কান্না করো না, তোমার যে কোনো বিপদে তুমি আমায় অথবা মাকে নিশ্চয়ই বলবে। পরদিন সকালে জমিদার পুত্র ছদ্মবেশে সোনার বাড়িতে যায়। বাড়িতে কেউ আছেন? আমায় একটু সাহায্য করুন। সঙ্গে সঙ্গে রূপা সেখানে আসে। আপনি কে মশাই? সাত সকাল ডেকে ডেকে ঘুম ভেঙে দিচ্ছেন। আমি পাশের গ্রাম থেকে এই গ্রামে কাঠ কাটতে এসেছি। এখন আমি ভীষণ তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, আমার কাছে টাকা পয়সাও নেই। দয়া করে আমায় কিছু খেতে দিলে আমি ভীষণ উপকৃত হব। ধান্দাবাজির আর জায়গা পেলেন না? সকাল সকাল লোকের বাড়িতে বিনে পয়সায় খাওয়ার ইচ্ছে, বেরিয়ে যান এখান থেকে। তখনই সোনা সেখানে এসে হাজির হয়। আরে রূপা বোন, ওরকম চিল্লাপাল্লা করছিস কেন? আর ইনি বা কে? হ্যাঁ, আর বলো না দিদি, সকাল সকাল মুখ তুলে চলে এসেছে। সে নাকি ভীষণ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তাকে নাকি খেতে দিতে হবে। হ্যাঁ, বললেই হলো নাকি? নিজেরাই অভাবে বাঁচি না, যত সব ন্যাকামো। না, বিষয়টা হচ্ছে যে আমি পাশের গ্রাম থেকে এই গ্রামে ভালো কাঠের সন্ধানে এসেছিলাম। হঠাৎ এত ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে গেলাম। আহারে, কিন্তু আপনাকে আমি কোথায় যেন একটা দেখেছি মনে হচ্ছে। যাকগে রূপা বোন, পৃথিবীতে 2 জন মানুষের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবি না। 1 ক্ষুধার্ত, 2 তৃষ্ণার্ত। আপনি ঘরের ভিতরে আসুন, খাবার দিচ্ছি। আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনি আমায় চিনেন না, জানেন না, আমার এক কথায় বিশ্বাস করে আমায় ঘরে এনে খাবার খাওয়াচ্ছেন। কাউকে সাহায্য করার জন্য চেনা পরিচয় থাকা লাগে না, মন থাকা লাগে। তাছাড়া ছোটবেলা থেকে অনেক কষ্ট অভাব দেখে বড় হয়েছি। কেউ যখন ক্ষুধার কথা বলে আমার মাথা ঠিক থাকে না, এই আর কি। আপনি দেখতে যেমন রূপবতী, আপনার মনটা ঠিক তার চেয়ে বেশি সুন্দর। আপনার এই ঋণ আমি তুলে রাখলাম, সময় মতো শোধ করে দিব। আমি তবে আজকের মতো যাই। এই তুই কি বলছিস বাবা নরেশ? তাই বলে যেই মেয়ে আমাদের বাড়িতে দাসীর কাজ করত, তুই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাচ্ছিস? সোনা দেখতে যেমন সুন্দরী, গুণে ঠিক সরস্বতী। ওর মতো ভালো মেয়ে আমি আমার জীবনে আর কোনোদিন পাবো না। আমি ওকেই স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই মা, ওকেই চাই। তোর বাবা মরার পর থেকে তোর কোনো চাওয়া পায় আমি কমতি রাখিনি বাবা, এটাতেও রাখবো না। কিন্তু মেয়েটা কেমন? আমি হলাম জমিদার রামপ্রসাদের ছেলে মা, অতটাও বোকা না। মেয়েটা কেমন সেটা আমার পরখ করা হয়ে গেছে, এবং তার সেই অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ার গুণ দেখে আমি তার প্রেমে আরো পাগল হয়ে গেছি। আচ্ছা বাবা, তাহলে চল এক্ষুনি ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমরা জমিদার বংশের ঠিকই, কিন্তু আমরা জাত পাত এইসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একটি ভালো মনের মানুষ সমগ্র পৃথিবী জয় করতে পারে। তা তোমার যদি কোনো আপত্তি না থাকে, খুব শীঘ্রই তোমাদের 4 হাত এক করতে চাই। শুভ কাজে দেরি করতে নেই। এইসব আপনি কি বলছেন গিনিমা? আমি হলাম অত্যন্ত গরিব ঘরের এক মেয়ে, কোনো মতে ছোট বোনটাকে নিয়ে নুন আনতে পান্তা ফুরিয়ে বেঁচে আছি। তার উপর এখন আমার বিয়ে হলে আমার বোনটাকে কে দেখবে? তুমি ওইসব নিয়ে চিন্তা করো না সোনা,
তোমার সাথে সাথে তোমার বোনকেও আমাদের জমিদার বাড়িতে নিয়ে যাবে। সেখানে তার সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব আমাদের। আর আমি তোমার মন দেখে তোমায় ভালোবেসেছি। তোমার টাকা পয়সা, সৌন্দর্য কোনো কিছুই আমার প্রয়োজন নেই সোনা। তার মানে আপনি এসেছিলেন ছদ্মবেশ ধরে আমাদের বাড়িতে, তাই না নরেশবাবু? আমি যদি জানতাম আপনি জমিদার পুত্র, তাহলে আমি আপনাকে কোনোদিন ফিরিয়ে দিতাম না। আমার মনটা দিদির চেয়েও বড়, জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাত্রপাত্রী যখন রাজি তো ক্যা করেগা কাজী। আমি সামনের সপ্তাহেই তোমাদের লগ্ন ঠিক করছি, কেমন? এরপর এক সপ্তাহের মধ্যেই নরেশের সাথে সোনার বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তারা খুব খুশি ছিল। জমিদার গিন্নির সাজে সোনার রূপ সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। কি ব্যাপার নরেশবাবু, ওরকম এক ধ্যানে কি দেখছেন? বলুন। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? মাঝে মধ্যে আমার মনে হয় তুমি কি সত্যি মানুষ নাকি কোনো পরী। আচ্ছা, ওই দিন যে আমার বাড়িতে আপনি আমায় পরখ করতে গিয়েছিলেন, যদি খাবার না দিতাম কি হতো? জমিদার বাড়ির বিলাসিতায় রূপার সাজসজ্জা, পোশাক আশাক সবকিছুই বদলে গেছিল। এই সখী, তোরা কি শুনেছিস ছোট কর্তাবাবু নাকি বিয়ে করে নিয়ে এসে গ্রামের কোন মেয়েকে? হ্যাঁ, আরে হ্যাঁ, এই যে জমিদার বাড়ির 2 বাড়ি পরেই ওই যে গরিব একটা মেয়ে থাকতো না, নাম হইছে সোনা, ওই সোনার সাথেই বিয়ে করেছে। স্যা কি নিসু জাত, কি আর বলবো। আরে কর্তাবাবুর দোষ কোথায়? ওদের 2 বোনের চরিত্র বেশি একটা ভালো না। নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে কর্তাবাবুর মাথাটা নষ্ট করিছে। ওই যে ছোট বোন রূপা কেমন পোশাক আশাক পরে দেখো না, সেও ধান্দায় আছে আরেকজনকে ধরার। হ্যাঁ রে, ওরাই ভালো। কি সুন্দর জমিদারের ঘরের গিন্নি হয়ে যাচ্ছে, আর আমরা আজীবন জমিদার বাড়ির দাসী রয়ে যাব নাকি রে? আড়াল থেকে তাদের সব কথা গিন্নিমা শুনে নেয়। কাজকর্ম ফেলে তোমাদের এত আলাপচারিতা কিসের? গিন্নিমা, ওই যে আমাদের কাজকর্ম কার কোনটা করা লাগবে ওই বিষয়ে কথা বলছিলাম। চুপ থাকো, আড়াল থেকে আমি সবটাই শুনে নিয়েছি। ছি ছি ছি, তোমরা কতটা অসহায় অবস্থায় আমার কাছে এসেছিলে। আমার প্রয়োজন না থাকা সত্ত্বেও তোমাদের প্রত্যেককে আমি এ বাড়িতে কাজ দিয়েছি, আর আজকে না তোমরা আমার পিঠ পিছে আমার ছেলের বউকে নিয়ে এত বাজে বাজে কথা বলো। এরপর থেকে তোমাদের মাঝে এইসব আলোচনা আমার কানে যদি আসে, তোমাদের আমি এই জমিদার বাড়ি থেকে তাড়িয়ে দেব, বুঝেছো? আগে ক্ষমা করে দেন গিন্নিমা, আমরা এরপর থেকে কোনো দিন এই ধরনের আলাপ আলোচনা করব না। আসলে গিন্নিমা, সোনা মালকিনের ছোট বোন রূপা মালকিন ওরকম পোশাক আশাক পরিছে, তাই আমি মনে মনে ওইসব ভেবেছিলাম। আমারও ভুল হয়ে গেছে। ওরা এখন জমিদার পরিবারের সদস্য, ওদের যেটা মন চায় সেটাই পড়বে। তোমাদের নাক গলানোর কিছু নেই, বুঝেছো? শুভ দুপুর মা, আপনি হঠাৎ এখানে, কোনো দরকার ছিল আপনার? হ্যাঁ আর কি বৌমা, তুমি এখানে কি করছিলে? এই তো মা, এই গোলাপের চারাটা বাগানে পুঁতে দিচ্ছিলাম। কি বলতে চাইছেন মা? দেখো মা সোনা, তোমার আর রমেশের এই বিয়েটা নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে, সবই তো বুঝো। এরই মাঝে তোমার বোন রূপা যে ধরনের পোশাক আশাক পরে এই জমিদার বাড়িতে ঘোরাফেরা করছে, এতে আমাদের অনেকটাই বদনাম হয়ে যাচ্ছে। জমিদার বাড়ির একটা সম্মান তো আছে, তুমি ওকে বুঝিয়ে বলো। এই বাড়ির সম্মান রক্ষার সমস্ত দায়িত্ব আমার মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রূপাকে বুঝিয়ে দিব। ও একটু ছেলে মানুষ, এই আর কি। ঘরে এসে রূপার এমন পোশাক আশাক দেখে সোনা আকাশ থেকে পড়ে। হ্যাঁ, এ কি রূপা বোন, তুই এসব কি ধরনের পোশাক আশাক পরে আছিস বলতো আমায়? হ্যাঁ, অভাবের তাড়নায় তুমি তো এতদিন আমার একটি শখও পূরণ করতে পারোনি, তাই এখন যা যা মন চাইছে সব কিছুই পূরণ করছি, এই আর কি। সব কিছু মানে তাই বলে তুই এইসব ধরনের পোশাক আশাক পরবি নাকি? এই জমিদার বাড়িতে একটা সম্মান আছে না, সকলের সম্মান তুই এভাবে ধুলোয় মিশাতে পারিস না। যা, এখনই এই কাপড় পরিবর্তন করে ভালো পোশাক পরিধান করবি। তুই আমার বোন, সেটা ভুলে যাচ্ছিস? তুমি সবসময় আমায় এত হিংসে করো কেন দিদি? সব কিছুতে এত নিষেধ কেন করো? আসলে আমি তোমার চেয়ে বেশি সুন্দর, তাই তুমি আমায় হিংসে করো, তাই না দিদি?
হ্যাঁ, তোকে অতিরিক্ত আদরে আমি বাদর করে দিয়েছি, সমস্ত দোষ আমার। যে তোকে কোলে পিঠে করে মানুষ করলো, আজ তুই তাকে হিংসুটে বলছিস? ছি, তুই অন্ধ হয়ে গেছিস। যা, এক্ষুনি এই নোংরা পোশাক আশাক বদলে নে। যদি না বদলাস, এই ঘরে আর তোর জায়গা হবে না। ছোটবেলাতে সব কিছুতেই তুই আমার চেয়ে এগিয়ে ছিলি দিদি, এমনকি তোর নামটাও আমার নামের চেয়ে বেশি সুন্দর। সবশেষে তুই জমিদার গিন্নি হয়ে গেছিস, আর আমি রয়ে গেলাম কুমারী। এটা আমি মানব না, তোকে এভাবে জিততে দিব না দিদি। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। দেখতে দেখতে সোনা 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। মা, বাবা, ঠাম্মি, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন হবার পরেও মনে হচ্ছে কি যেন একটা ফাঁকা। তোমরা থাকলে খুব আনন্দ হতো। কত শত মন্দিরে মাথা টুকার পর অবশেষে সুসংবাদ দিলে বৌমা। আজ আমি মহা খুশি। হ্যাঁ, আমি ঠাম্মি হব। মায়ের মতো আজ আমি, এমনকি রাজ্যের প্রতিটা মানুষ ভীষণ খুশি। বলো সোনা, এই খুশিতে তুমি কি চাও? যা চাবে তাই পাবে। আমি আর আলাদা করে কি চাইবো তোমাদের কাছে? এত সাধারণ ঘরের একটা মেয়েকে তোমাদের বাড়ির একজন সদস্য বানিয়েছো, এর চেয়ে বেশি আর কি চাওয়ার? তবে আজকের দিনে আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই। আমার ছোট্ট কুঁড়ে ঘরটায় আমার বোনটাকে নিয়ে আমি একদিনের জন্য থাকতে চাই। ওখানে আমার মা বাবার স্মৃতি খুঁজে পাই। তোমার কষ্টটা বুঝতে পারছি বৌমা। আমরা তোমাকে যতই সুখ দেই না কেন, মা বাবার জায়গাটা কেউ কোনো দিন দখল করতে পারবে না। তুমি যাও, তবে এই সময় একা একা কি করে যাবে? কয়েকজন দাসীকে তোমার সাথে পাঠিয়ে দিই, কোনো সমস্যা হলে তাদের বলবে। না মা, আমার ছোট বোন সাথে আছে, ওতেই হবে। কোনো দাসী প্রয়োজন নেই। আমি ঠিক আগের মতো সাধারণভাবে ও বাড়িতে যেতে চাই মা। আরে বাহ, তোমার এই 2টা গহনাই তোমার দারুণ পছন্দ হয়েছে। এগুলো আমায় দিয়ে দাও, আমি নিয়ে নিব। আগে ছোট মালকিন, তবে আমার আগে আপনি আরো কিছু গহনা নিয়েছেন, সেগুলোর টাকা সহ আজকের গহনার টাকাগুলো দিয়ে দিলে ভালো হতো। গরিব মানুষ। তোমার সাহস তো কম না, তুমি আমার কাছে টাকা চাচ্ছ? তোমার ব্যবসা বন্ধ করে দিতে পারি আমি চাইলে। তুমি কি সেটা জানো? যা পাওনা বুঝার জমিদারের ছেলের কাছে বুঝে নিবে। ক্ষমা করবেন ছোট মালকিন, আমার ভুল হয়ে গেছে। আপনার কাছে আর টাকা চাইবো না। তখনই গিন্নি মা সেখানে আসে। আরে স্বর্ণকার, হঠাৎ তুমি এখানে? তোমায় তো আমি ডাকিনি, কেন এসেছো? হ্যাঁ, আগে গিন্নিমা, ছোট মালকিনের 2 দিন পর পরই গহনার প্রয়োজন হয়, তাই দিতেই আমি বান্দা হাজির হয়ে যাই। বেশ কিছু টাকা পাওনা রয়ে গেছে, যদি একটু কর্তা বাবুকে চুকিয়ে দিতে বলতেন ভালো হতো। টাকা পাওনা হয়ে গেছে? এইসব কি রূপা, আমায় খুলে বলো। গিনিমা, আমার বেশ কিছু গহনার প্রয়োজন ছিল, তাই ওনার থেকে আমি গহনা নিয়েছি। আপনি আপনার ছেলেকে টাকাগুলো শুধিয়ে দিতে বলবেন। আমার ভরণ পোষণের দায়িত্ব তো উনিই নিয়েছেন। হ্যাঁ, তাই বলে তুমি? যাকগে, তোমায় সোনা বৌমা ডেকে পাঠিয়েছে, জরুরি কথা বলবে। জলদি ওর কক্ষে যাও। দিদি, আমায় কেন ডাকলে? কত দূর হেঁটে আসতে হলো? আমার ঘরেই তো তুমি যেতে পারতে, তাই না বলো? এই অবস্থায় বেশি হাঁটাচলা করতে আমার ভালো লাগে না রে ছোট। আচ্ছা শোন না, আমি চাইছি আমাদের সেই ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে মা বাবার শত শত স্মৃতি, যেখানে তোর ছোটবেলার সময় কেটেছে, ওই ঘরটায় আমি তোর সাথে গিয়ে আবার আগের মতো থাকতে চাই। অসম্ভব! এইসব তুমি কি বলছো দিদি? এই আরামায়েশের জীবন ছেড়ে ওই গরিবিয়ানার ঘরে আমি আবার কেন যাব? না, এ হতে পারে না দিদি। তোমার মাথায় কি সমস্যা আছে নাকি? বুঝলাম না কিছু আমি। এসব তুই কি বলছিস? যেই ঘরে আমাদের মা বাবার শেষ স্মৃতি, তুই ছোট থেকে বড় হয়েছিস, সেই ঘরকে তুই গরিবিয়ানা বলছিস? তাছাড়া একটা দিনই তো থাকতে চেয়েছি, আজীবনের জন্য তো নয়। আমার এই অবস্থায় একটি আশাও তুই রাখলি না বোন। হয়েছে হয়েছে, ন্যাকামো বন্ধ করো। এক্ষুনি তোমার শাশুড়ি দৌড়ে এসে আমায় আবার কথা শোনাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, একটি দিনের জন্যই যাব, এর বেশি নয়, মনে রেখো। সারাদিন লোকের বাড়ি কাজ করে এসে এই জায়গাটায় তোর জন্য যখন রান্না করতাম, তুই ঠিক এখানে বসে আমার কোলে আসার জন্য কান্না করতি। খালি বলতি, দিদি কোলে নাও।
ওহো দিদি, ওসব আবেগী কথা রাখো তো, রান্নাটা জলদি জলদি শেষ করো, ধোঁয়ায় আমার চোখ জ্বলে যাচ্ছে। এই গরিবের বাড়িতে তুমি আমায় মরতে নিয়ে এলে দিদি, ধ্যাত, ভালো লাগে না ছাই। হ্যাঁ রে ছোট, তুই এতটা পাষাণ নির্দয় কবে থেকে হয়ে গেলি? তুই নিজের বাড়িতে এসে এত জঘন্য কথা কি করে বলছিস? এবার তো আমার মনে হচ্ছে আমি তোকে আমার সাথে ওই বাড়িতে নিয়ে গিয়ে তোকে পুরোটাই বিগড়ে দিয়েছি। তোর আসলে এই বাড়িতেই খেটে খাওয়া উচিত ছিল। রাত্রিবেলা সোনা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, কিন্তু তার বোন রূপা একটুও ঘুমায়নি। সে বলতে থাকে মনে মনে, আমার অন্তরে আগুন জ্বেলে দিয়ে নিজে কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছিস দিদি, তাই না? কথায় কথায় জমিদার বাড়ি থেকে তাড়িয়ে দেবার হুমকি আমায় দিস তুই? তো কত বড় সাহস! তোকে আমি এই দুনিয়া থেকে তাড়িয়ে দিব, এরপর তোর স্বামী, তোর সংসার সব আমি নিয়ে নেব দিদি। এরপর রূপা তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আরে রূপা, তুমি এসে পড়েছো হঠাৎ? সোনা কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দিদি একদম ঠিক আছে। দিদি আসলে একা থাকতে চাইছে, তাই আমি এসে পড়েছি, এই আর কি, কোনো সমস্যা নেই। কিন্তু একা কি করে থাকবে? আমি কি কাউকে পাঠাবো ওর কাছে? পাঠাবো? না না না, সেটার কোনো প্রয়োজন নেই। দিদি একান্তে সময় কাটাতে চাইছে, চিন্তা করবেন না নরেশবাবু। আমি পুড়ে যাচ্ছি। ছোট, তুই কোথায় গেলি? আরে আরে, এই ঝড় বৃষ্টি হবারও সময় পেল না, দিদির ঘরের আগুন আবার নেভে গেল না তো? যাও দাসী, তুমি এক্ষুনি ওই ঘরে গিয়ে দেখো ওই অপয়া অলক্ষীটা বেঁচে আছে কিনা, আগুন জ্বলছে কিনা, যাও জলদি। এই আপনি কি বলছেন ছোট মালকিন? আপনি বড় মালকিনের আপন বোন হওয়া সত্ত্বেও তার লোকে এত বড় অন্যায় করলেন? এসবের মাঝে আমি গেলে যদি জমিদার পুত্র আর গিন্নিমা জানতে পারে? বলছি তো কেউ জানতে পারবে না। ভালোই ভালোই আমার কথা মানো, তাহলে তুমি যত টাকার সাহায্য চাইবে আমি তোমায় দিব। আর যদি আমার কথা না শুনেছো, তোমায় আমি গ্রাম ছাড়া করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে ছোট মালকিন, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব, তবে আমার কিন্তু অনেক টাকা প্রয়োজন। অবশেষে দাসী রুমনা সে বাড়ির সামনে এসে পৌঁছায়। আরে, বাড়ি দেখা যায় পুইরা একেবারে ছাই হয়ে গেছে। এই বাড়ির ভিতর একটা কাকপক্ষেও বাঁচার আর সুযোগ নাই। মালকিন, আমি দেখাইছি, ঝড় তুফানে বাড়ির আগুন নিভা গেলে কি হইব? বাড়ি পুরাটাই পুরা ছাই হয়ে গেছে, কেউ আর বাইসা নেই মালকিন, আপনি নিশ্চিন্তে থাকুন। তুই ঠিক মতো দেখেছিস তো? ওই শয়তানিটা সত্যি পুড়ে ছাই হয়েছে তো? ও বেঁচে থাকলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ ছোট মালকিন, এই রুমনার চোখ কোনোদিন ভুল হয় না, সব কিছু পুইরা একেবারে ছাই হয়ে গেছে। এবার আমার টাকাগুলো আমারে দিয়া দেন, আমি চইলা যাই। তোর যত টাকা লাগবে আমি তোকে দিচ্ছি, এই রাজ্য ছেড়ে চলে যা, তবে এই কথা যদি কোনোদিন পাঁচকান হয় তোর খবর হবে। এ কি সর্বনাশ হলো! মা বাবা ঠাম্মির মতো তুইও আমায় ছেড়ে চলে গেলি দিদি। আরে, তোমাকে তো বৌমার সাথে পাঠিয়েছিলাম, তাহলে তুমি থাকতে বৌমার এইসব কি করে হলো? হ্যাঁ, আমি তো দিদির সাথে ছিলাম না, দিদি রাত্রেবেলা একান্তে সময় কাটাতে চেয়েছিল, তাই আমি তো বাড়ি ফিরে গিয়েছিলাম। কি করে যে আগুন লাগলো কিছুই তো বুঝতে পারছি না আমি। দিদি, দিদি। এরপর থেকে সোনার স্বামী নরেশ একেবারেই ভেঙে যায়। হ্যাঁ গো গিন্নি, আমরা সময় মতো না পৌঁছালে কি বড় অঘটন যে ঘটে যেত বিধাতা জানে। হ্যাঁ গো, ঠিকই বলেছ, মেয়েটার মুখটা বাজেভাবে ঝলসে গেছে। মেয়েটাকে আমাদের যে করেই হোক সুস্থ করে ওর পরিচয়টা জানতে হবে, বুঝেছ? বাবা নরেশ, আমি মানছি বৌমার শোকে আমরা সবাই শোকা হতো, তাই বলে তুই এভাবে নাওয়া খাওয়া ছেড়ে দিলে আমি মা হয়ে কি করে সহ্য করি? এই যে তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। না মা, এই খাবার ফিরিয়ে নাও।
আমার সন্তান এই ঘরে আসবে ভেবে কত স্বপ্ন দেখেছিলাম আমি আর আমার স্ত্রী। আজ সে কি না, না না না, আমার বেঁচে থাকারই কোনো ইচ্ছা নেই মা। খাওয়া দাওয়া দিয়ে কি হবে? চলে যাও মা, চলে যাও তুমি। রূপা, তোমার বোনের শোকে আমার ছেলেটা যে একেবারেই মরতে বসেছে, খাওয়া দাওয়া কিছুই করছে না। তুমি একটু ব্যবস্থা করে দাও না মা। মা হয়ে যা আর সহ্য করতে পারছি না। আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, আমি দেখছি কি করা যায়। নরেশবাবু, আপনার সমস্ত পছন্দের রান্না আমি নিজের হাতে রান্না করেছি। দিদির শোকে আমরা সবাই শোকাহত, তাই বলে এভাবে না খেয়ে অসুস্থ হয়ে যাওয়াটা তো সমাধান নয়। খেয়ে নিন দয়া করে। রূপা, তুমি এই সমস্ত খাবার এখান থেকে নিয়ে যাও, আমার কিছুই ভালো লাগছে না। একটি খাবারও আমি নিয়ে যাব না, আপনাকে এখন খেতেই হবে। নিজের কথা না ভাবুন, আমার কথা ভেবে হলেও তো খাবেন। এরপর রূপা নরেশকে খাবার খাইয়ে দেয়। আড়াল থেকে নরেশের মা সবকিছু দেখে। আমি বেঁচে থাকতে আমার ছেলেকে এভাবে দুকে দুকে শেষ হতে দেখতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রূপার সাথে শুভদিন দেখে তোর বিয়ে ঠিক করে দিব। বাবা, তুই অনেক ভালো থাকবি রূপার সাথে। অতীতের সবকিছু ভুলে এগোতে শিখ। মা, তুমি কি পাগল হয়ে গেছো? সোনার বোন রূপাকে আমি কি করে বিয়ে করতে পারি? এই বিয়ে করা সম্ভব নয়, সম্ভব নয় মা। হ্যাঁ মাসিমা, নরেশবাবু তো ঠিকই বলছে, এই বিয়ে করা কি করে সম্ভব হবে? মা, বাবা, এমনকি বোনও তো আমায় ছেড়ে চলে গেছে, আর উনি আমার পাশে কি করে থাকবেন? আমার মতো অপয়া এতিম মেয়েকে বিয়ে না করাই ভালো। আরে তুমি ভুল বুঝছো কেন রূপা? আমি ওরকমটা ভেবে কিছু বলিনি। আসলে আমি সোনাকে অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোকে এটা মানতেই হবে, না হলে তুই আমার মরা মুখ দেখবি, বুঝেছিস? না মা, ওই অলক্ষণী কথা মুখে এনো না। নিজের বউ আর সন্তানকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না মা। ও মেয়ে, এবার বল দেখিনি, তোর পরিচয় কি? তোর এই অবস্থা কি করে হলো? আমার নাম সোনা, আমি জমিদার পুত্রর একমাত্র স্ত্রী। আমি আমার বোনকে নিয়ে আমার পুরনো বাড়িতে থাকতে গিয়েছিলাম, হঠাৎ মধ্যরাতে দেখি আগুন। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে কি হতো ভাবতে পারছো? তা তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ, না, এই দুকলে আমার ছোট্ট বোন ছাড়া আর কেউই নেই। মা বাবা সবাই ছোট থাকতেই। মা বাবাকে নিশ্চয়ই অনেক ভালোবাসো। হ্যাঁ গো, অনেক ভালোবাসি আমার মা বাবাকে। মন খারাপ করো না মা, তোমার মা বাবা যেখানেই আছেন তোমাকে ঠিকই দেখছেন। কাল সকালে তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। রাত্রিবেলা রূপা মনের শান্তিতে ঘুমাচ্ছিল, হঠাৎ তুমি ভুল পথে আসো রূপা। যে বোন তোমারে কষ্ট কইরা পাইলা বড় করলো, তুমি তার জীবন সংসার সবকিছু তছনছ কইরা দিতাছো। এখনো সময় আছে, সঠিক পথে ফিরা আসো, নিজের কুয়া খুইরো না। এটা তো মা বাবা ছিল, ওরা আমায় এ কি বলল? যাই বলুক না কেন, আমার উদ্দেশ্য থেকে আমি সরব না। পরদিন সকালে সেই বৃদ্ধ লোকটি সোনাকে গরুর গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়। সোনাকে দেখে তার স্বামী এবং শাশুড়ি হতবাক হয়ে যায়, তারা বিশ্বাস করতে পারছিল না। আরে সোনা বৌমা, তুই বেঁচে আছিস? আমি জানতাম আমার বউ আমায় রেখে কোথাও যেতে পারে না। আমার মনের ধারণা সত্য হলো। বউ, তুমি কোথায় ছিলে? বলো, কোথায় ছিলে তুমি? এক দয়ালু বৃদ্ধ বৃদ্ধা আমায় উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়, না হলে হয়তোবা আমি আজ বেঁচে দাঁড়িয়ে থাকতাম না। তবে ওই দিন রূপা থাকলে হয়তোবা আমার এমন বিপদ হতো না। কিন্তু রূপা যে আমায় বলল তুমি নাকি তাকে চলে আসতে বলেছিলে, তুমি নাকি একান্তে সময় কাটাতে চাও তোমার বাড়িতে, তাহলে ওটা কি ছিল? এ কথা বলে, হ্যাঁ আমি হয়তোবা বলেছিলাম, হয়তোবা ভুলে গেছি। যাকগে, বাদ দাও ওসব কথা এখন। আমায় তুই ক্ষমা করে দিস বৌমা, তুই গত হয়েছিস ভেবে আমার ছেলেকে তোর বোনের সাথে বিয়ে দিতে চাইছিলাম, কত বড় অনর্থ হয়ে যেত। দিদি, দিদি তুই বেঁচে আছিস? কেন ছোট, আমায় দেখে খুশি হোসনি? তোর জমিদার গিন্নি হওয়ার পরিকল্পনায় পানি ফেলে দিলাম বলে তুই কেন আমার স্বামীর কাছে মিথ্যা বলেছিলি? সঠিক সঠিক বল আমায়।
দিদি তুই এসব কি বলছিস দিদি? তোর কিছু হয়ে গেছে ভেবে আমি কত কষ্ট পেয়েছিলাম জানিস? আসলে ওই দিন রাত্রে আমার ঘরে ভালো লাগছিল না দিদি, তাই আমি এখানে চলে এসেছিলাম আর মিথ্যা বলেছিলাম, কিন্তু আমি জানতাম না আগুনটা আমি লাগাইনি দিদি। তুই কান্না করিস না বোন, তুই কাঁদলে আমার কষ্ট হয়। আসলে আমি রাগে তোর সাথে এমনটা করে ফেলেছি। আমি জানি তুই আমাদের ঘরে কোনো দিন আগুন দিতে পারিস না। আরে দাসী রমনা, আজ তুমি হঠাৎ জমিদার বাড়িতে? তোমার চেহারার এই অবস্থা কেন? তুমি তো বহুদিন আগেই চলে গেছিলে এ বাড়ি ছেড়ে, তাই না? বলো কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না বড় মালকিন। মনে হচ্ছে ভীষণ রোগ আমায় গ্রাস করেছে, কিছুদিনের মাঝেই মরে যাব। তাই আপনার কাছে জীবনের শেষ পাপটুক স্বীকার করতে এসেছি। এই কথা বলে দাসী সোনার কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। আমি নিরুপায় ছিলাম মালকিন, আপনি আমায় ক্ষমা করে দিবেন। অসুস্থতার সাথে সাথে তোমার মাথাটা নিশ্চিত চলে গেছে, তাই সব ভুলভাল কথা বলছো। একটা কথা মাথায় রাখবে, আমি আমার ছোট বোনকে কোনো দিন অবিশ্বাস করব না। ও কোনো দিন আমার ঘরে আগুন দিতে পারে না, বুঝেছো তুমি? মৃত্যু পথযাত্রী মানুষ কোনোদিন মিছে কথা বলে না মালকিন, সময় হলে দেখতে পারবেন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ সোনার ভীষণ প্রসব বেদনা শুরু হয়। অনেক কষ্টের পর সোনা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয়। ছোটবেলা থেকে যখনই আমার জীবনে ভালো কিছু করতে চেয়েছি, সব কিছুতে তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস দিদি। আজও জমিদার গিন্নি হওয়া থেকে তুই আমার জীবনে আবারও বাধা হয়ে দাঁড়ালি। এখন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে আজই বনি বাড়িতে রাজ করবি? আমি বেঁচে থাকতে সেটা হতে দিব না। তোদের মা বেটি দুটোকেই আমি জ্যান্ত জ্যান্ত পুঁতে দিব, বুঝেছিস? তখনই সোনা শোয়া থেকে উঠে যায়। আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই রূপা? এই তো দিদি, এমনিতেই একটু কোলে নিলাম। আমাকে নিয়ে তোর অন্তরে এত ঘৃণা, আমার ভাবতে অবাক লাগছে। আমি অজ্ঞান হয়ে আছি ভেবে তুই যা যা বলেছিস আমি সব কিছুই শুনে নিয়েছি। তার মানে দাসী রুমনা সত্যি ছিল। তুই আমার ঘরে ওই দিন আগুন দিয়ে আমায় মেরে ফেলতে চেয়েছিলি। ছি, তুই এত স্বার্থপর রূপা। সঙ্গে সঙ্গে রূপা তার বড় বোনের মাথায় সজোরে আঘাত করে এবং তার জ্ঞানহীন দেহ টেনে হিঁচড়ে নিয়ে যায়। আজকে আর আমি ভুল করব না। তোর এই দেহ এই নদীর জলে আমি ভাসিয়ে দিব, যেন কোনোভাবেই তোর লাশও কেউ খুঁজে না পায়, বুঝেছিস? তোর মাকে তো শেষ করলাম, এবার তোকেও এই গুপ্ত কোঠরিতে বন্দি করে রাখবো। আমার সময় মতো তোকে আমি হত্যা করব, আর এর আগে যদি পোকামাকড় খেয়ে ফেলে আরো ভালো। শোন ধাত্রী, আমি তোকে যেমনটা বললাম তুই ঠিক তেমনটাই বলবি জমিদার পুত্র ও তার মায়ের কাছে। যদি উলটপালট হয় দেখিস তোর কি হয়। এ আপনি কি বলছেন ছোট মালকিন? আমার পক্ষে এই পাপ কাজ করা সম্ভব নয়। লোকেরা আমার উপর কত বিশ্বাস করে। আমার কথার অবাধ্য যারা হয়েছে তাদের জীবন আমি তছনছ করে দিয়েছি, ঠিক যেমন আমার বোন। তোর একটা ছোট মেয়ে আছে শুনেছিলাম, ওকেও শেষ করে দিব নাকি? আরে আরে, কোথায় বৌমা, কোথায় আর তার সন্তান কোথায়? দেখছি না যে। সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি মা, আপনার বৌমা এই কালো বিড়াল ছানাটি জন্ম দিয়েছে গো। কি অলক্ষণে কাণ্ড, কোনোদিন দেখিনি এমন কাণ্ড আমি। এ কি করে সম্ভব? একজন মানুষের পেট থেকে বেড়াল ছানা কি করে সম্ভব? আর তাছাড়া সোনা কোথায়? ওকে দেখছি না যে। এমন কুৎসিত বিড়াল ছানার জন্ম দেওয়ার লজ্জায় দিদি সঙ্গে সঙ্গে এ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অনেক আটকাতে চাইলাম, থাকলো না। হে ঈশ্বর, এই কোন অপয়া মেয়ের সাথে আমার ছেলের জীবনটা আমি জুড়ে দিলাম। শেষমেশ কিনা একটা কালো কুৎসিত বিড়াল হবে আমাদের বংশের উত্তরাধিকার। হা বিধাতা। আপনার ছেলের বউ ভীষণ অপয়া গিন্নিমা। এরকম ছেলের বউ থেকে আপনার ছেলেকে দূরে রাখবেন গিন্নিমা, বুঝলেন কি বললাম? আরে তুমি এইসব কি বলছো ধাত্রী? আমার সোনা অপয়া হতে পারে না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, বুঝলে? বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা আসছে না। আসলেও আমার দিদি অপয়া বলেই ছোট থাকতে আমার মা বাবা ঠাম্মি সবাই মরে গেছে। সেটা আমি বিশ্বাস করতাম না, তবে আজ বিশ্বাস করছি।
আমি আর তোর মুখে ওই অপয়া মেয়ের কথাটাও শুনতে চাই না। আমি দুদিনের ভিতরেই রূপার সাথে তোর বিয়ে ঠিক করব। অন্যদিকে সোনা নদী পথে ভেসে যেতে থাকে। হঠাৎ সেই বৃদ্ধ নৌকার সাথে সোনার ভেলা বাড়ি খায় এবং বৃদ্ধ সোনাকে তার নৌকায় করে বাড়িতে নিয়ে আসে। এরপর বৃদ্ধ লোকটির স্ত্রী সোনার সেবা যত্ন করতে থাকে। তোমরা কারা? এবারও তোমরা আমার প্রাণ রক্ষা করলে। সবসময় তোমরা আমার বিপদে কি করে হাজির হয়ে যাও বলো তো, বলো আজ তোমরা আমায়। কোনো এক জনমের টান নিশ্চয় আছে তোর সাথে, তাই হয়তো বা বিধাতা আমাদের মিলিয়ে দেয়। তা এবারও তোর এই হাল কি করে হলো রে মা? হ্যাঁ বল, কি করে হলো? রোজ রোজ তোকে এত বিপদে কে ফেলোয়? এবার আমি জানতে পেরে গেছি, আমার নিজের আপন বোন, যাকে আমি কলিপিটি করে মানুষ করেছি, সেই যে আমার শত্রু হয়ে গেছে। সেই যে আমাকে জীবনের তরে মেরে ফেলতে চাইছে। আগুনও সেই দিয়েছিল। যদি তাই হয় তাহলে এক্ষুনি তোমার বাড়ি গিয়ে তুমি সকলের সামনে তোমার সেই বোনের মুখোশ উন্মোচিত করো মা। তুমি ভেঙে পড়ো না, তোমার পাশে বিধাতা আছেন। আর জমিদার বাড়িতে গিয়ে গুপ্ত কোঠরির থেকে তোমার সন্তানকে সবার আগে উদ্ধার করো, বেচারি বড্ড কাঁদছে। কিন্তু তোমরা এইসব কিছু কি করে জানলে? হ্যাঁ, আমাদের বয়স হয়েছে তো মা, অনেক কিছুই আগেই টের পেয়ে যাই। তাদের কথা মতো সোনা সর্বপ্রথম গুপ্ত কোঠরিতে গিয়ে নিজ সন্তানকে উদ্ধার করে। অন্যদিকে রূপার সাথে নরেশের বিয়ে হয়ে যায়। নরেশের মা তাদেরকে বলে, যাক বাবা, অবশেষে শুভ কাজ সম্পন্ন হয়ে গেল। একই মায়ের পেটের দুই বোন, এক বোন কি পরিমাণ অশুভ আর আরেক বোন কতই না শুভ। রূপা আমাদের বংশের জন্য ভীষণই শুভ। মা, আমি কোনোদিন রূপাকে সোনার স্থান দিতে পারবো না, কারণ সোনাকে আমি বড্ড বেশি ভালোবাসি মা। ওই জায়গা কেউ পাবে না মা। এইসব তুই কি বলছিস? সদ্য বিয়ে করা বউয়ের সামনে ওই অপয়ার নাম এভাবে নিবি না, আর কোনো দিন এমন বলবি না নরেশ। ঠিক তখনই সোনা তার সন্তান নিয়ে সবার সামনে হাজির হয়। সোনাকে দেখে সবার পায়ের নিচের মাটি সরে গেছিল। আরে সোনা, তুমি তুমি ঠিক আছো? তোমার কোলে ওটা কে? ওটা কি আমাদের সন্তান? এরপর সোনা তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে এবং তার ছোট বোনের হিংস্র রূপ তুলে ধরে। এ কি বলছিস দিদি? তুই আমার নামে, তুই আমায় সবসময় হিংসা করিস বলে এখন আমার নামে ভুলভাল ছড়াচ্ছিস তুই, তাই না? মিথ্যা বলিস না। একদম চুপ করো। শুরুর থেকেই তোমার মতিগতি আমার ভালো লাগছিল না। আমার বউ কোনোদিন মিথ্যা বলতে পারে না, তুমিই মিথ্যে বলছো। ছি! বৌমা, তুই আবারও আমায় ক্ষমা কর রে মা। আবারও আমি একই ভুল করতে যাচ্ছিলাম। শুভ যাকে ভেবেছিলাম সেই তো অশুভ। তখনই রূপা সোনার হাত থেকে তার বাচ্চা কেড়ে নেয়। রূপা, তুই আমার সন্তানকে দিয়ে দে, ফিরিয়ে দে বলছি। দে বোন। আমার বোন তোমার ওই মুখ দিয়ে বলবে না। তুমি সবসময় আমার সুখের মাঝে আগুন ঢেলে দিয়েছো। আজ আমি তোমার সন্তানকেই মেরে দিব। আমি ওকে এক্ষুনি ফেলে দিয়ে মেরে দেব। আমি তোমায় জিততে দেব না দিদি। রূপা, আমি তোমায় সতর্ক করছি, আমার সন্তানকে ছেড়ে দাও। তোমাদের কথায় আর কিচ্ছু হবে না। আমিও সুখে থাকবো না, কাউকে সুখ দেব না। ঠিক তখনই সেই বৃদ্ধ এবং বৃদ্ধা সেখানে এসে হাজির হয় এবং সেই বৃদ্ধা তার লাঠি থেকে এক জাদুকরি আলো বের করে। সঙ্গে সঙ্গে রূপার হাত থেকে বাচ্চা পড়ে যায় এবং এক কারাগারে রূপা বন্দি হয়ে যায়। পাপিষ্ঠা অকৃতজ্ঞ মেয়ে, যে বোন এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, তার সাথে এমন করতে তোর লজ্জা করলো না? জমিদার বাবু, এক্ষুনি ওকে কারাগারে নিক্ষেপ করুন, আর আপনারা সুখে শান্তিতে বাস করুন। আবারও তোমরা আমার বিপদে ছুটে এলে। তোমরা কারা? আজকে তোমাদের আমায় সত্যিটা বলতেই হবে। তাছাড়া তোমরা কি জাদু জানো নাকি? আমায় বলো। সঙ্গে সঙ্গে সে বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের আসল রূপে ফিরে আসে। মা, বাবা, তার মানে এতদিন তোমরা সবসময় আমার সাথে সাথে ছিলে। সোনা মা, তোর এত বিপদ দেখা আমরা ওপারে কি করে ভালো থাকবো? তাই তো তোর বিপদ দূর করতে আমরা এতদিন তোর সাথে সাথে ছিলাম মা। এবার তুই তোর শত্রু চিনে রাখিস, আর ভুল করিস না। তোমরা আমার নিজের মা বাবা,
তারপরও তোমরা আমায় বন্দি করে দিদিকে ভালো থাকতে বলছো। কি করে করছো এমনটা তোমরা? তোর মতো স্বার্থপর হিংসুটে মেয়ে জন্ম দিয়া আমরা বড়ই লজ্জিত। আমার সোনামার জীবনটা তুই অঙ্গার বানায় দিছিস। সোনা মা, তুই সুখী হ, এই আশীর্বাদই করি। ভালোর জয় সবসময় হয় রে মা। এত দুঃখের মাঝেও তোমাদের মুখটা এত বছর পর দেখতে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি। তোমরা যেখানেই থাকো ভালো থেকো বাবা মা, ভালো থেকো। এরপর রূপাকে কারাগারে বন্দি করা হয়। অন্যদিকে সোনা তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।